জানেন তো, পাহাড় শুধু পাথর বা বরফের স্তূপ না, পাহাড় আসলে মানুষের চরিত্রও গড়ে তোলে। আজ আমরা ঠিক এমনই এক পর্বতারোহীর গল্প শুনব, যার জীবনটা আমূল বদলে দিয়েছিল একটা ব্যর্থ অভিযান। তবে গল্পে ঢোকার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আচ্ছা, ব্যর্থতা কি সত্যি সত্যি আমাদের সবচেয়ে বড় শিক্ষক হতে পারে? এই প্রশ্নটা মাথায় রেখেই চলুন আমরা ওই পর্বতারোহীর দুটো একেবারে ভিন্ন যাত্রার গভীরে যাই। তো আমাদের গল্পের শুরু হচ্ছে এক তরুণ উদ্যমী যুবককে দিয়ে। তার চোখে একটাই স্বপ্ন, একটা অজেয় পর্বতশৃঙ্গ জয় করা। লক্ষ্যটা তো দারুণ মহৎ, তাই না? কিন্তু তার মধ্যে একটা মারাত্মক ত্রুটি ছিল, যা তার সব চেষ্টায় জল ঢেলে দিচ্ছিল। তার এই যাত্রাটা শুরু থেকেই কেমন যেন একটা ভুল পথে চলছিল। কারণটা কি? কারণ সে ছিল ভীষণভাবে অদূরদর্শী। ইংরেজিতে একেই বলে ইমপ্রভিডেন্ট। আর সত্যি বলতে এটাই ছিল তার প্রথম আর সবচেয়ে বড় ভুল। আচ্ছা, এই যে বললাম ইমপ্রভিডেন্ট বা অদূরদর্শী, এর মানেটা আসলে কি? খুব সহজ করে বললে এর মানে হলো ভবিষ্যতের কথা একদম না ভেবেই কোনো কাজে নেমে পড়া। আমাদের এই পর্বতারোহী ঠিক এই কাজটাই করেছিল। কোনো পরিকল্পনা নেই, কিচ্ছু না, শুধু আবেগের বশে সে তার স্বপ্নের পেছনে ছুটতে শুরু করল। আর জানেন তো, পরিকল্পনার অভাব থাকলে যা হয়, ফলটা একদম হাতে নাতে পাওয়া গেল। এমন সব অপ্রয়োজনীয় আর ভারী জিনিসপত্র সাথে নিয়েছিল যে সেগুলোই তার জন্য একটা বোঝা হয়ে দাঁড়াল। যাত্রা শুরু করতে না করতেই দেরি। আসলে এই ছোট ছোট ভুলগুলোই জমতে জমতে একটা বিশাল বড় সমস্যার জন্ম দিচ্ছিল, আর এটাই তার পুরো অভিযানটাকে অর্থহীন করে তোলার জন্য যথেষ্ট ছিল। তো ভুলের পর ভুল তো হলো। এরপর শুরু হলো তার যাত্রার সবচেয়ে কঠিন পর্যায়টা। একটা কথা আছে না, যখন মানুষের দূরদর্শিতা ফুরিয়ে যায়, তখন প্রকৃতি তার সবচেয়ে কঠিন শিক্ষাটা দেয়। তার ওই অদূরদর্শী সিদ্ধান্তের কারণেই তাকে এক ভয়ঙ্কর পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল। ভাবুন একবার, পথটা ছিল কল্পনারও বাইরে কঠিন। দিনের বেলায় মন খারাপ করা ধূসর আকাশ, আর রাত নামলেই ঘুটঘুটে অন্ধকার। চারপাশের এই ভয়াবহ পরিবেশটা তার মনের ওপর সাংঘাতিক চাপ তৈরি করছিল। তারই যে কঠিন সংগ্রাম, এটাকে বোঝানোর জন্য একটা পারফেক্ট ইংরেজি শব্দ আছে, গ্রুলিং। এর মনে হলো এমন কিছু যা আপনাকে একেবারে ক্লান্ত করে ফেলবে, আপনার সব শক্তি নিংড়ে নেবে। এই গ্রুলিং পথটা তাকে শুধু শরীরেই নয়, মনের দিক থেকেও যেন পুরোপুরি শেষ করে দিচ্ছিল। আর এই শারীরিক মানসিক চাপের মধ্যেই তাকে মুখোমুখি হতে হলো বন্য পশুদের। তাদের হিংস্রতা দেখে সে ভয়ে একদম চুপসে গেল, মানে যাকে বলে রেটিসেন্ট হয়ে যাওয়া। তার ভেতরের সব সাহস, সব জেদ যেন মিলিয়ে যেতে শুরু করল। ভয় তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছিল। দেখুন, রেটিসেন্ট হয়ে যাওয়া মানে কিন্তু শুধু চুপ করে থাকা নয়। এর আসল মানে হল ভয় বা অনিশ্চয়তার কারণে নিজের ভেতরের চিন্তা বা অনুভূতিগুলো প্রকাশই করতে না পারা। আমাদের পর্বতারোহীর অবস্থাও ঠিক তাই হয়েছিল। ভয় তাকে এতটাই বোবা করে দিয়েছিল যে সে নিজের সাথে কথা বলার সাহসটাও হারিয়ে ফেলেছিল। পরিস্থিতি একেবারে চরমে উঠল তখন, যখন তার সাথে থাকা সামান্য খাওয়ারটুকুও বাসি হয়ে গেল আর পানীয় পানের অযোগ্য। ভাবুন তো অবস্থাটা। খুব তাড়াতাড়ি তার কাছে বেঁচে থাকার মতো আর কিছুই রইল না। সে হয়ে পড়ল পুরোপুরি নিঃস্ব, ইংরেজিতে যাকে বলে ডেস্টিটিউট। এই ডেস্টিটিউট শব্দটার মানে কিন্তু শুধু টাকা পয়সা না থাকা নয়। এর মানে হল জীবন ধারণের জন্য যে বেসিক জিনিসগুলো দরকার, সেগুলোরই অভাব। এক কথায় একেবারে শূন্য হয়ে যাওয়া। তার ওই অপরিকল্পিত যাত্রার এটাই ছিল চূড়ান্ত আর হয়তো অনিবার্য পরিণতি। কিন্তু গল্পটা এখানে শেষ হয়ে গেলে তো আর হলো না, বরং এখান থেকেই কিন্তু আসল গল্পের শুরু। কারণ অনেক সময় ব্যর্থতার ওই আগুনের মধ্যেই পুড়ে এক নতুন চরিত্রের জন্ম হয়। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর আমাদের পর্বতারোহী আর আগের মানুষটা রইল না। তার এই বদলটা ছিল একেবারে চোখে পড়ার মতো। আগে সে কেমন ছিল, অনভিজ্ঞ আর হটকারী, তাই না? আর এখন সে হয়ে উঠেছে অনেক বেশি চিন্তাশীল বা ডেলিবারেট এবং স্বল্পভাষী, মানে ট্যাসিটান। এই যে বললাম ডেলিবারেট, এর মানে কি? এর মানে হল প্রত্যেকটা কাজ খুব ভেবে চিনতে, বুঝে শুনে আর ইচ্ছাকৃতভাবে করা। আগের মতো হুটহাট করে কোনো কিছুতে ঝাঁপিয়ে না পড়ে সে এখন প্রতিটা পা ফেলার আগে তার অতীতের ভুলগুলো থেকে নেয়া শিক্ষাটা কাজে লাগায়। আর ট্যাসিটার্নের মানেও কিন্তু কম কথা বলা। কিন্তু এবার তার এই চুপ থাকাটা ভয়ের জন্য নয়, বরং গভীর চিন্তার একটা প্রতিফলন। খেয়াল করুন পার্থক্যটা। আগে সে ভয়তে বোবা হয়ে গিয়েছিল, আর এখন সে কম কথা বলে, কারণ সে এখন বেশি করে ভাবে, বেশি করে শোনে। তো এবার গল্পের দ্বিতীয় পর্ব। সে আবার ফিরে এলো সেই পাহাড়ে। কিন্তু এবার সে শুধু একজন পর্বতারোহী হিসাবে আসেনি। সে ফিরে এসেছে নিজের অভিজ্ঞতার একজন মাস্টার হয়ে। কারণ প্রজ্ঞা দিয়ে গড়া আরোহণই তো আসল মুক্তি, তাই না?
অনেক বছর পর সে আবার ফিরে এলো সেই একই পাহাড়ে, কিন্তু এবার আকাশ-পাতাল তফাত। তার প্রস্তুতি ছিল সম্পূর্ণ, গবেষণা ছিল নিখুঁত, আর তার কৌশল এক কথায় ইম্প্যাকেবল। এই ইম্প্যাকেবল শব্দটার মানে হল একদম নিখুঁত, ত্রুটিহীন, সর্বোচ্চ মানের। তার দ্বিতীয় অভিযানের পরিকল্পনাটা এতটাই পারফেক্ট ছিল যে তাতে সামান্যতম ভুলেরও কোনো জায়গা ছিল না। ভাবুন, তার প্রথম যাত্রার ঠিক উল্টোটা। এবং অবশেষে সে সফল হল। চূড়া জয় করে যখন সে ফিরল, তখন তার চেহারায় ছিল এক অন্যরকম আভা। তাকে দেখাচ্ছিল রেসপ্ল্যান্ডেন্ট। এই সাফল্যটা কিন্তু শুধু একটা পাহাড় জয়ের ছিল না, এটা ছিল তার নিজের ভেতরের আত্মার বিজয়। রেসপ্লেন্ডেন্ট মানে হল ভীষণ উজ্জ্বল, আকর্ষণীয়, জাঁকজমকপূর্ণ। তার এই দীপ্তিমান চেহারাটা শুধু তার বাইরের সাফল্যের কথাই বলছিল না, বরং এটা ছিল তার ভেতরের অর্জিত শান্তি আর প্রজ্ঞার প্রতিচ্ছবি। তাহলে এই পুরো যাত্রা থেকে আমরা কি শিখলাম? চলুন, যে শব্দগুলো দিয়ে আমরা তার এই অহংকার থেকে বিনয়ের পথে যাত্রার একটা ম্যাপ আঁকতে পারি, সেগুলো আর একবার ঝটপট দেখে নেওয়া যাক। তার পতনের গল্পের শব্দগুলো মনে আছে? প্রথমত ইমপ্রভিডেন্ট মানে অদূরদর্শী, তারপর গ্রুলিং মানে অত্যন্ত কঠোর, এরপর সে হয়ে গিয়েছিল রেটিসেন্ট মানে ভয় থেকে চুপ, আর সবশেষে ডেস্টিটিউট মানে একেবারে নিঃস্ব। এই শব্দগুলোই তার ব্যর্থতার গল্প বলে। আর তার ঘুরে দাঁড়ানোর শব্দগুলো, সেগুলো হলো ডেলিবারেট বা সুচিন্তিত, ট্যাসিটার্ন বা চিন্তাশীল নীরবতা, ইম্পেকেবল বা নিখুঁত, আর সবশেষে রেসপ্লেন্ডেন্ট মানে সাফল্যের আভায় উজ্জ্বল। এই দুটো তালিকা যদি পাশাপাশি রাখা যায়, তাহলে পরিষ্কার বোঝা যায় কিভাবে একটা কঠিন ব্যর্থতা একজন মানুষকে একেবারে বদলে দিতে পারে। হয়তো সবচেয়ে বড় বিজয়গুলো সত্যিই সবচেয়ে কঠিন পরাজয়ের পরেই আসে।